আজ আপনারা এক অদ্ভুত কাহিনীর কথা শুনতে চলেছেন, তাও আবার ঠাকুর মশাইয়ের কাছ থেকে। মানুষের অনিষ্ট সাধন করতে গেলে তার যে কি পরিণতি হতে পারে সে কথাই আপনারা জানতে পারবেন আজ। মানুষ অনেক সময় অন্যকে বিপদে ফেলার জন্য ফাঁদ পাতে, কিন্তু অন্যের জন্য পাতা ফাঁদেই নিজেকে আগে জড়িয়ে পড়তে হয়, এটাই নিয়ম। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের কাহিনী অনিষ্ট সাধন। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ, অন্যান্য চরিত্রে প্রীতম, অভিক, তৃষা, অভিযান, বর্ষা ও প্রদীপ্তা। শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও অনিষ্ট সাধন। শুনতে থাকুন। বিভূতি, আরে ও ভাই বিভূতি, এই যে এইদিকে এইদিকে চায়ের দোকানে। অফিস থেকে সন্ধ্যার সময় ফেরার পথে এই পাঁচ মাথার মোড়ে এসে উপস্থিত হতেই পিছন থেকে কে যেন আমার নাম ধরে আমায় ডেকে উঠল। চৌকিতে পিছন ফিরে তাকাতেই আমার নজরে পড়ল ছোট্ট গুমটি মতো চায়ের দোকানের ফাঁকা বেঞ্চে বসে থাকা কিশোরীর মুখখানা। আমাকে দেখে কিশোরী এবার হাতের ইশারা করে তার কাছে যেতে বলল। অগত্যা কিশোরীর দিকে এগিয়ে গেলাম আমি। সে আমার ক্লান্ত অবসন্ন মুখটা দেখে বিলক্ষণ বুঝতে পারলো আমার শারীরিক অবস্থা। সে চায়ের শূন্য পেয়ালা ছুঁড়ে ফেলে দিয়ে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে বলল, এ কি ভাই, কি হয়েছে? তোমার চোখ মুখের অবস্থা এরকম কেন? তোমার কি শরীর খারাপ হয়েছে নাকি? কিশোরীকে দুহাত জড়িয়ে ধরে আমি কাতর কণ্ঠে বললাম, হ্যাঁ ভাই, কয়েকদিন ধরে ভীষণ শরীরটা খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে বুঝলে, রাতের দিকে আবার জ্বরও আসছে। এখন আবার দেখছি মাথাটাও কেমন যেন ধরে আছে বুঝলে। সে কি? তা এতই যখন শরীর খারাপ তখন অফিসে না গেলেই তো পারো, কয়েকটা দিন ছুটি নাওনি কেন? আরে এখন এইসব কাজকর্মের এত বিপুল চাপ চলতে কি যে বলবো। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে, তোমার সমস্ত কথা না হয় পরে শুনবো। তুমি আগে এই বেঞ্চে বসো দেখি, একটু গরম চা খাও, তাহলে মাথা ধরাও কমবে আর বেশ ভালো লাগবে। দাদা, দুটো চা আর দুটো সিগারেট দাও তো। আমি এবার বেঞ্চের ফাঁকা অংশে এসে বসলাম। মাত্র স্বল্প কিছুটা সময়ের মধ্যেই চায়ের দোকানদার আমার জন্য দু পেয়ালা গরম চা আর দুটো সিগারেট বাড়িয়ে দিল। কিশোরী এক পেয়ালা চা নিজে নিয়ে আমাকে একটা দিল। উষ্ণ চায়ের পেয়ালায় চুমুক বসিয়ে আমার বেশ তৃপ্তি লাগলো। দু চোখ বন্ধ করে আরাম করে চা খেতে লাগলাম। চা খাওয়া শেষ হলে চায়ের পেয়ালাখানা ফেলে দিয়ে সিগারেটে আগুন ধরিয়ে লম্বা টান দিলাম। কিশোরীর সঙ্গে নানান বিষয় নিয়ে আমার টুকিটাকি কথাবার্তা চলতেই থাকলো। বেশ অনেকটা সময় ধরে গল্পগুজব করার পর আমি কিশোরীর দিকে তাকিয়ে বললাম, দেখ কিশোরী, এবার আমায় উঠতে হবে বুঝলে, ক্লান্ত শরীর আর ভালো লাগছে না, তোর ঘরে গিয়ে একটু বিশ্রাম নিতে পারলে ভালো হয়। হ্যাঁ ভাই, সেটাই বরং ভালো হবে। তোমার এমনিতেই শরীর খারাপ, তার উপরে আবার বাইরে এরকম ঠান্ডা হাওয়ায় বসে থাকতে হবে না, তাহলে আরও শরীর খারাপ হতে পারে। চলো চলো ভাই, তোমায় আমি বরং বাড়ি অবধি এগিয়ে দিয়ে আসি। আরে না না কিশোরী, তার কোনো প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারবো দিব্যি। তুমি যে চলে যেতে পারবে সে তো আমি জানি ভাই, কিন্তু তবুও তোমায় বাড়ি অবধি পৌঁছে না দিয়ে এলে যে আমার কিছুতেই শান্তি হবে না। চলো চলো, এই তো এইটুকুনি রাস্তা, তোমার তো বাড়ি প্রায় চলেই এসেছি, এই তো এইটুকুনি পথ বাকি, চলো আমি তোমায় দিয়ে আসি। কিশোরী আমার কোনো আপত্তি কানে তুলল না, সেও আমার সাথে এগিয়ে এলো আমার বাড়ির দিকে। আমরা দুই বন্ধু মিলে মনের সুখে গল্পগুজব করতে করতে অন্ধকারাচ্ছন্ন পথ ধরে হাঁটতে শুরু করলাম। পাঁচ মাথার মোড় থেকে বেশ কিছুটা এগিয়ে এসে কিশোরীকে চলে যাবার কথা বলতে এমন সময় কি যেন একটা পায়ে থেকে প্রায় হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম। তাড়াতাড়ি কিশোরী আমায় জড়িয়ে ধরল, সে কারণে রক্ষা পেলাম এই যাত্রায়। কিশোরী উত্তেজিত কণ্ঠে হা হা করে বলে উঠল, দেখো দেখো দেখি কাণ্ড, তোমার শরীর কিরকম খারাপ ভাই। এত বাড়াবাড়ি অবস্থা যে এরকম শুকনো খটখটে রাস্তায় পড়ে যাচ্ছ, এই যে দেখি মহা দুর্বল হয়ে পড়েছ। পথের মধ্যে কি পড়ে আছে কই দেখি? এই কথা বলে কিশোরী এবং আমি একসাথে তাকালাম নিচের দিকে, আর তাকাতেই যা দেখলাম তাতে আমাদের বুক রীতিমতো কেঁপে উঠল এক অজানা অশনি আশঙ্কায়। পথের মধ্যে পড়ে আছে এক লম্বা বেশ মাপের হাড়ের টুকরো। তবে সে হাড়টা যে মোটেও কোনো সাধারণ হাড় নয় তা যে কোনো মানুষ প্রথম দর্শনেই বলে দিতে পারে।
সাদা লম্বা হাড়ের সেই বিশেষ টুকরোর মধ্যে বাঁধা রয়েছে সরু সরু লাল কালো সুতো। শুধুমাত্র তাই নয়, হাড়ের চারপাশে কিসব যেন ছড়ানো ছিটানো রয়েছে। বেশ কয়েক সেকেন্ড অপলকভাবে দেখার পর বুঝলাম সেগুলো আসলে সিঁদুর মাখানো আতপ চাল আর কি যেন একটা চটচটে তরল মিশে গেছে কালো পিচ রাস্তার সঙ্গে। কিশোরীর দিকে তাকালাম আমি। বিষয়টা দেখে সেও বেশ ভালো মতো ভয় পেয়ে গিয়েছে তা বুঝতে পারলাম। আর দু চোখে বিস্ফারিত। একটা শুকনো ঢোক গিলে কোনো রকমে সে আমায় সাহস দেবার জন্য বলে উঠল, আরে ভাই, ও কিছু নয়। নিশ্চয়ই শিয়াল কুকুর হয়তো শ্মশান থেকে কিংবা আশপাশের কোনো জায়গা থেকে হাড়ের টুকরো নিয়ে এসে এই মাঝ বরাবর রাস্তায় ফেলে চলে গেছে। চলো চলো, আর এখানে দাঁড়িয়ে থাকাটা একেবারেই উচিত কাজ হবে না। কিশোরী আমায় এরকম একটা যুক্তি দিল ঠিকই, কিন্তু যুক্তিটা যে একেবারেই যুক্তিযুক্ত নয় তা সে আমরা নিজেও বুঝতে পারলাম। আমারও আর সেখানে দাঁড়িয়ে থাকতে বিন্দুমাত্র ইচ্ছে করছিল না। তাই আমরা দুজন এবার সামনের দিকে এগিয়ে গেলাম। আমি বাড়িতে প্রবেশ করে তাকে বিদায় জানালাম। কিশোরী কপালের ঘাম মুছে হন্তদন্ত হয়ে চলে গেল সামনের রাস্তা ধরে। আমার মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করতে থাকলো। কিরকম একটা যেন অদ্ভুত অস্বস্তি ছড়িয়ে পড়লো হৃদয়ের মধ্যে। আমার বারে বারে মনে হলো কিছু একটা খারাপ ঘটতে চলেছে আমার সাথে। আমার অন্তরাত্মা যেন আমায় সেই ইঙ্গিত দিতে চাইলো বারংবার। বিভূতি, ও ভায়া বিভূতি, দরজাখানা খোলো, আমি কিশোরী এসেছি। বেশ অনেকবার ডাকাডাকি করার পরেও বিভূতি দরজাখানা খুলল না। তার ঘরের বন্ধ দরজায় কান পেতে আমি শোনার চেষ্টা করলাম ভেতর থেকে কোনো আওয়াজ আসছে কিনা। দেখলাম না, কিছুই আওয়াজ হচ্ছে না। বিষয়টা যে ঠিক কী ঘটল তা আমার বোধগম্য হলো না। বিভূতির ঘরের দরজা বাইরে থেকে তালা বন্ধ নেই, ভেতর থেকে বন্ধ রয়েছে। সুতরাং সে বর্তমানে ঘরের ভেতর রয়েছে, অথচ এতবার ডাকাডাকি করার পরেও ঘরের দরজা খুলল না কেন, এ প্রশ্নই আমার মাথার মধ্যে ভিড় জমালো। তারপর মনে মনে ভাবলাম সে হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন রয়েছে। আজ রবিবার, ছুটির দিন, তাই হয়তো ছেলেটা একটু ঘুমিয়ে নিতে চায় বেলা পর্যন্ত। তাকে আর অযথা ডাকাডাকি করে বিরক্ত করতে চাইলাম না, তাই পিছন ফিরে চলে আসতেই যাব। ঠিক এমন সময় আমার কানে এলো দরজা খোলার শব্দ। ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে তাকাতেই আমি যা দেখলাম তাতে আমার মাথা পুরোপুরি যেন ঘুরে গেল। ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এসেছে বিভূতি। কিন্তু বিভূতির বর্তমান দশা দেখে আমার বুক কেঁপে উঠল। সে আমার দিকে তাকিয়ে জড়তা মিশ্রিত গলায় ক্লান্ত সুরে বলল, এসো কিশোরী, ভেতরে এসো। বিভূতির বর্তমান শারীরিক অবস্থা দেখে সত্যি রীতিমতো আমার ভীষণ চিন্তা হলো। তার মাথার চুল উস্কো খুস্কো, চোখ দুটো যেন ঢুকে গিয়েছে অক্ষি কোটরের ভিতরে, চোখের তলায় গাঢ় কালি পড়ে গিয়েছে, শরীর শীর্ণ, পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। আমি দ্রুত তার ঘরের দিকে পা বাড়ালাম। বিভূতির ঘরের মধ্যে প্রবেশ করে বিছানার উপর কোনো রকমে বসে আমি উত্তেজিত কণ্ঠে বললাম, এ কি ভাই, তোমার শরীরের এ কি অবস্থা হয়েছে? এত শরীর খারাপ, অথচ ঘরে এরকম ভাবে শুয়ে রয়েছ? ওষুধপত্র খেয়ে কোনো লাভ হয়নি ভাই। আমার সাথে যা সমস্ত কিছু ঘটছে তার কোনো ব্যাখ্যা নেই। তুমি বলে বোঝাতে পারবো না হয়তো সঠিকভাবে। আমি পুরোপুরিভাবে শেষ হয়ে যাচ্ছি ভেতর থেকে জানো। বিভূতির বলা এই সমস্ত কথার মাথামুন্ডু কিছুই আমি বুঝতে পারলাম না। আমি তার কাঁধে ভরসার হাত রেখে বললাম, কি সমস্যা হয়েছে তোমার? এরকম কথা বলছো কেন? বিভূতির বুক ঠেলে উঠে এলো একটা দীর্ঘ নিঃশ্বাস। তার হৃদয় যেন পুরোপুরি জর্জরিত হয়ে গিয়েছে মারাত্মক হতাশা এবং বিষণ্ণতায়। আমার দিকে তাকিয়ে সে প্রায় ডুকরে কেঁদেই ফেলেছিল, কিন্তু কোনো রকমে নিজের কান্না আটকে ছলো ছলো নয়নে সে কাতর গলায় বলল, তোমাকে কি বলবো কিশোরী, এই কদিন ধরে রাতে আমার ঘুম হচ্ছে না। না অনিদ্রার কারণে নয়, সারাদিনের ক্লান্ত শরীরে দু চোখের পাতা ভারী হয়ে ঘুম নেমে আসে, কিন্তু ঘুমিয়ে পড়ার পরে আমি না নানা রকমের অদ্ভুত ভয়ানক সব স্বপ্ন দেখছি। যতবার রাতে ঘুমানোর চেষ্টা করি ঠিক ততবার আমার ঘুমের মধ্যে ভিড় করে আসে নানা রকমের ভয়ানক সব স্বপ্ন। সেই সব স্বপ্নের সাথে বাস্তবের কোনো মিল না থাকলেও ওই রকম স্বপ্ন দেখে কোনো সাধারণ
সুস্থ মস্তিষ্কের মানুষ স্বাভাবিক থাকতে পারে না। আমার মাথার মধ্যে কী সব যেন চলতে থাকে। কতবার মনে হয় রাত্রিবেলায় দরজা খুলে একা বেরিয়ে যাই অন্ধকারের মধ্যে। আমার মস্তিষ্কের মধ্যে একটা বিষাক্ত পোকা যেন ক্রমাগত কামড় বসিয়ে চলেছে, আর তার কামড়ের বিষের জ্বালা ছড়িয়ে পড়ে সমগ্র মাথা জুড়ে। যন্ত্রণায় সারা রাত ছটফট করি আমি। আমার মাথার মধ্যে কে যেন বারে বারে বলে ওঠে, বেঁচে থেকে আমার কোনো লাভ নেই, কি হবে বেঁচে, এ জীবন শেষ করে দেওয়াই শ্রেয়। আত্মহত্যা করো, আত্মহত্যা। আত্মহত্যা মহাপাপ নয়, মহাপুণ্য। আত্মহত্যা করলেই জীবন থেকে তুমি মুক্তি পাবে। তোমার আয়ুরেখা নিজের হাতে মুছে দাও, তুমি নিজেই। মানুষের কাছে আর কিছুই প্রত্যাশা করে লাভ নেই। তোমার কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার নেই, কোনো কিছু হারানোর নেই, সুতরাং আত্মহত্যা করো। আমার মনে হয় আমার মস্তিষ্কটা বুঝি আমার নিজের নিয়ন্ত্রণে নেই। সেটা যেন ধীরে ধীরে অন্য এক অশুভ শক্তির নিয়ন্ত্রণাধীন হয়ে যাচ্ছে। আমি যে কিভাবে সেই সমস্ত কিছু থেকে নিজেকে আটকে রেখেছি তা তোমাকে বলে বোঝাতে পারবো না গো। কতবার মনে হয় আত্মহত্যা করলেই বুঝি সত্যিই জীবন থেকে মুক্তি পাওয়া যাবে, কিন্তু নিজের সাথে নিজের লড়াই চালিয়ে আমি এখনো অবধি আত্মহত্যা করিনি। কিন্তু কতদিন আর সে কার্য হতে নিজেকে আটকে রাখতে পারবো তা আমি জানি না। জানো, যত সময় এগিয়ে যাচ্ছে আমার জীবনে একের পর এক রাত্রি নেমে আসছে, ততই আরো বেশি বেশি করে যেন আমার মস্তিষ্ক চলে যাচ্ছে অন্য কারো নিয়ন্ত্রণে। জানি না ভাই, এভাবে এরপর আর তোমার সাথে আমার দেখা হবে কিনা, তোমার সাথে আমি কথা বলতে পারবো কিনা। হয়তো হয়তো তার আগেই তুমি আমার মৃত্যু সংবাদ পাবে। কিন্তু কিন্তু তুমি বিশ্বাস করো কিশোরী, আমি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় মৃত্যুবরণ করব না। আমার আত্মহত্যার জন্য দায়ী থাকবে আমার মস্তিষ্ক, যেটা বর্তমানে অন্য কারো নিয়ন্ত্রণাধীন হয়ে গিয়েছে। বিভূতির বলা কথাগুলো শুনে আমার গায়ের প্রতিটা লোমকূপ সজারুর কাটার মতন খাড়া হতে আরম্ভ করলো এক এক করে। আমার বুকের মধ্যে কেমন যেন একটা মোচড় দিয়ে উঠল। এই সমস্ত তুমি কি উল্টোপাল্টা কথা বলছো ভাই বিভূতি? আত্মহত্যার কথা মস্তিষ্কে এবং মনের কোনো জায়গাতেই ঠাঁই দিও না। গোটা জীবনটাই বাকি রয়েছে আমাদের। তুমি তো পুরোপুরি সুস্থ ছিলে। হ্যাঁ, তোমার শারীরিক অসুস্থতা দেখা গিয়েছিল ঠিকই। তুমি আমায় বলেছিলে যে তোমার ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, কিন্তু এ যে দেখছি মানসিক বিকার। বিভূতি, তুমি কিছুতেই আত্মহত্যা করতে পারো না। সে তোমার মস্তিষ্ক তোমায় যতই আত্মহত্যা করার কথা জানাক না কেন, তোমাকে বেঁচে থাকতেই হবে। আমাদের জীবনে কখনো কখনো এমন কঠিন পরিস্থিতি আসে যখন আমাদের মন এক রকমের কথা বলে আর মস্তিষ্ক সম্পূর্ণ তার বিপরীত রকমের কথা বলে। তোমার মস্তিষ্ক এখন যেমন তোমায় জানাচ্ছে আত্মহত্যার কথা, ঠিক তেমনই তোমার মন তোমায় বলছে আরও বাঁচতে হবে, আত্মহত্যা করে লাভ নেই। এই কঠিন পর্যায়ে দাঁড়িয়ে তোমাকে তোমার মনের কথা শুনতে হবে ভাই, মস্তিষ্কের কথা নয়। কিশোরী, আমি তো আমার মনের কথা শুনে এখনো অবধি জীবিত রয়েছি। মস্তিষ্কের পরামর্শ গ্রহণ করলে তো কবেই এই জীবনটাকে শেষ করে দিতাম এতক্ষণে। হয়তো পঞ্চভূতের সাথে বিলীন হয়ে যেত আমার এই নশ্বর দেহ এতক্ষণে। আমার ভীষণ কষ্ট হচ্ছে ভাই, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার ভেতরে যে কি মারাত্মক ঝড় বইছে তা তোমায় যদি দেখানো সম্ভব হতো আমি দেখাতাম। আচ্ছা বিভূতি, তুমি ভালোভাবে ভাবনা চিন্তা করে এ কথা বলো যে এরকম সমস্যা তোমার ঠিক কবে থেকে শুরু হয়েছে? আজ থেকে প্রায় 2-3 দিন আগে থেকে এরকম ঘটনা আমার সাথে ঘটছে ভাই। নিজেকে বড় অসহায় মনে হচ্ছে, তবুও তোমার সাথে সমস্ত কথা বলতে পেরে কেমন যেন একটা হালকা অনুভব করছি। আজ থেকে 2-3 দিন আগে, 2-3 দিন আগে থেকে তোমার মধ্যে এরকম সমস্যা শুরু হয়েছে, কিন্তু এর কি উপযুক্ত কারণ হতে পারে? হঠাৎ করে সুস্থ স্বাভাবিক একটা মানুষ এরকমভাবে বদলে যায় কি উপায়? তার আনন্দে পরিপূর্ণ মন জুড়ে কিভাবে ঘনিয়ে আসে এরকম অমঙ্গলের কালো চিন্তা ভাবনা? নিজের মনের মধ্যে বিড়বিড় করে প্রশ্নগুলো করছিলাম আমি। বেশ কিছুটা সময় ভাবার পর আচমকা বিদ্যুৎ ঝলকের মতন আমি উঠে দাঁড়ালাম। আমার শিরদাঁড়া সোজা হয়ে গেল। একটা কনকনে ঠান্ডা চোরা রক্তের স্রোত বুঝি নেমে গেল নিচের দিকে। আমার মনে পড়ে গেল আজ থেকে ঠিক 3 দিন আগে বিভূতিদের বাড়িতে আসার সময় রাস্তার মধ্যে পড়ে থাকা কি যেন একটা হাড়ের টুকরোর সাথে ধাক্কা খেয়েছিল বিভূতি, আর তারপর থেকেই তার এরূপ সমস্যা শুরু হয়েছে। আমি বিভূতির সেই করুণ মুখটার দিকে তাকিয়ে এবার বলে উঠলাম, আচ্ছা ভাই বিভূতি,
আজ থেকে ঠিক 3 দিন আগের সেই রাতে তুমি মোড়ের মাথা ছাড়িয়ে বাড়ি আসার সময় সেই হাড়ের টুকরোটার সাথে হোঁচট খেয়েছিলে না? আর তারপর থেকেই এই সমস্ত ঘটনা ঘটছে কি? হ্যাঁ ভাই, হ্যাঁ, তুই একেবারে সঠিক বলেছ। সেদিন সন্ধ্যাবেলায় পথের মধ্যে পড়ে থাকা ওই হাড় আমার পায়ে লেগেছিল। আমি প্রায় পড়েই যাচ্ছিলাম, কিন্তু তুমি আমায় ধরে নিয়েছিলে। তারপর সেই রাত থেকেই আমার সাথে এই সমস্ত হাবিজাবি ঘটনা ঘটতে শুরু করেছে জানো। বাগিস, তুমি বিষয়টা বললে, তা না হলে তো আমি তো এটা মিলিয়ে উঠতে পারছিলাম না। তবে কি ওই হাড়ের টুকরোর সাথে তোমার এরকম দুরবস্থার কোনো যোগসূত্র রয়েছে? ভাই বিভূতি, আমি তোমাকে বলছি, তোমার সাথে যে সমস্ত ঘটনা ঘটছে তার কোনো না কোনো এক কারণ রয়েছে। কারণ ব্যতীত কোনো কার্যই হয় না জগৎ সংসারে। আর তুমি যে সমস্যার মধ্যে পড়েছ, সেই সমস্যা থেকে তোমায় যদি কেউ উদ্ধার করতে পারে, তাহলে সেটা একমাত্র ঠাকুরমশাই। অন্তত আমাদের চেনা জানার মধ্যে সবার প্রথমে তারই নাম মাথায় আসে। আর বিলম্ব করো না ভাই, খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে তুমি দয়া করে আমার সাথে চলো তার বাড়ি। এক্ষেত্রে যদি কোনো অতিলৌকিক বিষয় জড়িত থাকে, তাহলে একমাত্র তিনিই পারবেন সমস্ত অতিলৌকিক বিষয় কাটিয়ে তোমায় আবার আগের মতন করে তুলতে। কিন্তু কিশোরী, আমি যাবো কি করে? তুমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছ আমার আমার শারীরিক অবস্থার ঠিক কী পরিমাণ অবনতি ঘটেছে। আমার হাত পা কাঁপছে, চলার ক্ষমতাটুকু অবধি নেই। এতখানি পথ যাওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব হবে না। আমার হয়ে তুমিই যাও ভাই। ঠাকুরমশাইকে গিয়ে বলো সমস্ত কিছু। সব কিছু শোনার পর তিনি নিশ্চয়ই কোনো একটা উপায় বের করে আমার এই সংকট থেকে উদ্ধার করবেন, এ কথা আমি জানি। সে তো আমি যাবই ভাই, সে তো আমি যাবই। তোমার এই অবস্থা আর আমি চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবো, তাই এবার হয় নাকি? আমি এক্ষুনি যাব ঠাকুরমশাইয়ের বাড়ি। তোমার যাওয়ার তাহলে কোনো প্রয়োজন নেই, তুমি বাড়িতেই থাকো। তবে আমায় একখানা কথা দাও ভাই বিভূতি, এই একলা ঘরে থাকার সময় তোমার মস্তিষ্ক তোমায় যাই বলুক না কেন, তুমি কোনো রকম কুপ্রস্তাবে সায় দেবে না, এই কথা আমায় দাও। তবেই আমি তোমার কথার ভরসায় তোমায় একলা এই ঘরের মধ্যে রেখে মঠলেন যাব। আমি তোমায় কথা দিলাম কিশোরী, তুমি নিশ্চিন্তে যাও। আমি কোনো অঘটন ঘটাবো না। ঠিক আছে ভাই, আমি তাহলে এলাম। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব ঠাকুর মশাইকে সাথে নিয়ে আমি ফিরে আসব, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা বেশ, ঠিক আছে, সাবধানে যাও। ঠাকুরমশাই, ঠাকুরমশাই বাড়িতে আছেন? দয়া করে একটি বার দরজাটা খুলুন। আমি কিশোরী, আপনার সাথে আমার ভীষণ দরকার আছে, তাড়াতাড়ি একটি বার দরজাখানা খুলুন। ঠাকুরমশাই, বড় বিপদে পড়ে কোনো উপায়ান্তর খুঁজে না পেয়ে আপনার কাছে এসেছি। সেদিন যে আমি কিভাবে বিভূতির বাড়ি ছেড়ে ঠাকুরমশাইয়ের বাড়ির মটলেনে পৌঁছেছিলাম তা আমিই জানি, আর জানেন স্বয়ং ভগবান। আমার তখন পাগলের মতন দশা। বিভূতির অবস্থা স্বচক্ষে দেখে এবং তার বলা সমস্ত কথা শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। ঠাকুরমশাইয়ের বন্ধ সদর দরজার উপর অভদ্রের মতন একের পর এক জোরালো শব্দে করাঘাত করতে লাগলাম এবং উচ্চ কণ্ঠে বললাম কথাগুলো। ঠাকুরমশাইয়ের কন্যা চারি এক প্রকার দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে এসে সদর দরজার আগল খুলে দিল এবং আমাকে সেরকম বিধ্বস্ত অবস্থায় দেখে চারি বলল, এ কি কাকাবাবু, আপনার চোখ মুখের এরকম অবস্থা? আর তাছাড়াও আজ আপনি একা, বিভূতি কাকাবাবু আসেননি? চারি, তোমার বিভূতি কাকাবাবুর ভয়ানক বিপদ ঠাকুরমশাইয়ের কাছে, সেই জন্যই তো আমি পড়িমড়ি করে ছুটে এলাম। তিনি গৃহে আছেন তো? হ্যাঁ হ্যাঁ কাকাবাবু, বাবা মশাই ঘরেই রয়েছেন। আসুন আসুন, ভেতরে আসুন, আপনি বাইরে দাঁড়িয়ে থাকবেন না, আমি বাবা মশাইকে ডেকে দিচ্ছি। এই কথা বলে চারি এবার দৌড়ে গেল ঘরের ভেতর। আমি কোনো রকমে ঢুকে এলাম অভ্যন্তরে। কক্ষের ভিতর থেকে চারির কথা শুনে ঠাকুরমশাই চিন্তিত মুখে বাইরে বেরিয়ে এলেন। আমি দেখলাম তার চওড়া কপালে ভ্রুকুটি পড়েছে। আমার দিকে তাকিয়ে তিনি উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কি ব্যাপার কিশোরী? এই চারির মুখ থেকে শুনলাম বিভূতির নাকি কি যেন এক বিপদ হয়েছে। আর তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, বলো কি বিপদ হয়েছে তার। ঠাকুরমশাইয়ের এই প্রশ্নে আমি প্রায় কেঁদেই ফেললাম। চোখের জল হাতের তালু দিয়ে মুছে বললাম, ঠাকুরমশাই, সর্বনাশ হয়ে গিয়েছে।
বিভূতি এক ভয়ানক রকমের বিপদের মুখোমুখি হয়েছে। চারি, যা তো মা, কাকা বাবুর জন্য এক ঘটি জল নিয়ে আয়। তিনি একটু জল খান, চোখে মুখে জলের ছিটে দিক, তারপরে আমি শুনছি কি হয়েছে। আচ্ছা বাবা মশাই, আমি এক্ষুনি জল এনে দিচ্ছি। এই কথা বলে চারি এক ঘটি জল এনে তা ধরিয়ে দিল আমার হাতে। ঘটির ঠান্ডা জল হাতের মধ্যে ঢেলে ভালোভাবে তা চোখে মুখে ছিটিয়ে বেশ অনেকটা জল খেলাম। তারপর ঠাকুর মশাইয়ের দিকে তাকিয়ে ব্যাকুলভাবে বলতে শুরু করলাম সমস্ত ঘটনাটা। সেদিন সন্ধ্যার সময় বিভূতির বাড়ি যাওয়ার পথে তার হোঁচট খাওয়া সেই অদ্ভুত হাড়ের টুকরোর মধ্যে বাঁধা লাল কালো সুতো, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিঁদুর মাখানো আতপ চাল, এই সমস্ত কিছুর বর্ণনা দিলাম এবং এটাও বললাম যে বিভূতি বর্তমানে ঠিক কী রকম অপরিসীম মানসিক অশান্তির মধ্য দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ঠাকুরমশাইয়ের আমার বলা কথাগুলো শুনতে শুনতে মুখমণ্ডল কেমন যেন গম্ভীর হয়ে উঠল। ঠাকুরমশাইয়ের মুখের অভিব্যক্তি দেখে আমি বিলক্ষণ আন্দাজ করতে পারলাম যে গুরুতর কোনো কিছু ঘটেছে। আমার সব কথা বলা শেষ হলে ঠাকুরমশাই আমার দিকে তাকিয়ে কঠিন সুরে বললেন, দেখো কিশোরী, তোমার সব কথা শুনে আমার যেইটুকু যা মনে হচ্ছে তাতে তোমার ধারণাই সঠিক। সেদিন ওই হাড়ের টুকরো পায়ে লেগেছিল বিভূতির, এবং সে ওই হাড় ডিঙিয়েছিল, এই কারণেই তার আজ এই অবস্থা হয়েছে। সন্ধ্যার অন্ধকার নামার পর ওখানকার কোনো স্থানীয় মানুষ মরে রয়ে মাথায় এক ভয়ানক রকমের তুকতাক ক্রিয়া করেছিল, আর সেই ক্রিয়ারই শিকার হয়েছে বিভূতি। তুক্তা ক্রিয়া? সেটা আবার কি ঠাকুরমশাই? তুকতাক ক্রিয়া হলো কোনো সাধারণ মানুষের অনিষ্ট সাধন চেয়ে করা তন্ত্রক্রিয়া। তুকতাক ক্রিয়া বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রকারের হয়ে থাকে এবং তাদের শক্তিরও প্রকারভেদ রয়েছে। কোনো কোনো তুকতাক ক্রিয়ার ক্ষমতা সামান্য হলেও এমন অনেক তুকতাক ক্রিয়া রয়েছে যেগুলো মারণ ক্ষমতা রয়েছে এবং যে কোনো মানুষের সুন্দর সাজানো গোছানো জীবনকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এসব আপনি কি বলছেন ঠাকুরমশাই? হ্যাঁ কিশোরী, শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। দেখো, আমাদের সমাজে বিভিন্ন রকমের মানুষ রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ সৎ, আবার কেউ কেউ অসৎ। কোনো সৎ ব্যক্তি যেমন কোনো শক্তিশালী ক্ষমতাকে সৎ পথে কাজে লাগানোর চেষ্টা করে, ঠিক তেমন ভাবে আবার কোনো অসৎ ব্যক্তিও শক্তিশালী ক্ষমতাকে একইভাবে অসৎ পথে পরিচালিত করার চেষ্টা করবে। সেটাই তো স্বাভাবিক। আমি শতভাগ নিশ্চিত যে সেখানকার কোনো স্থানীয় মানুষজন গোপনে ইচ্ছাকৃতভাবে সন্ধ্যার অন্ধকার নামার পরে ওই মোড়ের মাথায় মাঝ রাস্তার মধ্যে এই টুকটাক ক্রিয়া করেছিল এবং নিজের অজান্তেই বিভূতি সেই হাড়ের টুকরো ডিঙিয়ে অশুভ শক্তির মোক্ষম শিকারে পরিণত হয়েছে। কিন্তু ঠাকুরমশাই, আমি একটা জিনিসই বুঝতে পারছি না, যে কোনো মানুষ কি কারণে এই তুক্তা ক্রিয়া করবে? অনর্থক কারোর ক্ষতি চেয়ে কি লাভ? ওই যে কিশোরী, আমি তো আগেই বললাম যে সকল মানুষের মনের মধ্যে কি চলছে তা জানা তো আর আমাদের পক্ষে সম্ভব নয়। তাছাড়াও তুমি ভালো মানুষ বলে যে আর 5 জন মানুষও ভালো হবে তোমার মতন, তার তো কোনো মানে নেই। দীর্ঘদিন ধরে নিজের পরিবারের মধ্যে চলতে থাকা নানান অশান্তি, অশুভ শক্তির প্রভাব, এই সমস্ত কিছু দূর করার জন্য সেই পরিবারের কোনো এক মানুষ মাঝ রাস্তায় বসে এরকম তুক্তা ক্রিয়া করে থাকে নিজের অজান্তে।
তাড়াহুড়োই যে নিরীহ মানুষ ওই টুকটাক ক্রিয়ার জিনিসপত্র ডিঙোয়, ওই পরিবারের মধ্যে যে সমস্ত অপশক্তি লুকিয়েছিল তা স্থানান্তরিত হয় সেই ভালো মানুষটির গৃহে। টুকটাক ক্রিয়া করার আর এক প্রধান কারণ হলো কোনো উঠতি সাধক নিজের শক্তি পরীক্ষা করার জন্য এরকম কাজ করে থাকে। যে নিরীহ মানুষ তার ওই টুকটাক ক্রিয়ার শিকার হয় তার উপরে সে নজর রাখে এবং তার পরিণতি লক্ষ্য করে। এভাবেই নিজের ক্ষমতা বৃদ্ধি সম্পর্কে সচেতন হয় ওই কিছু নিম্নতন্ত্রের তুচ্ছ সাধকেরা। অবশ্য ওই সমস্ত সাধকেরা কোনোদিন মানুষের মঙ্গল কামনায় নিজেদের শক্তি প্রয়োগ করে না। তারা চেষ্টা করে বিভিন্ন অপক্রিয়ার দ্বারা মানুষের কাছ থেকে টাকা পয়সা আদায় করতে। ঠাকুরমশাই, এবার তাহলে কি হবে? কিভাবে আমরা বিভূতিকে রক্ষা করব এই ঘোর সংকটের হাত থেকে? তবে যা করার তা আমাদের খুব শীঘ্রই করতে হবে, না হলে মহা অনর্থ ঘটে যাবে। তুমি কোনো চিন্তা করো না কিশোরী, আমি আছি তো, যা করার তা আমি করব। কিশোরী, তুমি এখানে কিছুটা সময় বসো, আমি একবার ভেতর বাড়ি থেকে ঘুরে আসছি। আমায় কিছু জিনিসপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। তারপর তুমি আর আমি মিলে এখনই একটিবার রওনা দেব বিভূতির বাড়ির উদ্দেশ্যে। আমিও বুঝতে পারছি এরকম সময়ের মধ্যে দিয়ে তাকে বেশিক্ষণ মোটেই কাটাতে দিলে চলবে না। তার ক্রমাগত মানসিক অবনতি ঘটছে। অশুভ শক্তির প্রভাবে পড়ে সে যদি কোনো এক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে আমি অন্তত কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। আর একটিও বাক্য ব্যয় না করে ঠাকুরমশাই এবার সোজা উঠে গেলেন ঘরের ভেতর। আমি হাজারো দুশ্চিন্তা মাথায় নিয়ে বসে অপেক্ষা করতে লাগলাম ঠাকুরমশাইয়ের প্রস্তুত হয়ে ফিরে আসার জন্য। তবে বেশিক্ষণ আমায় অপেক্ষা করতে হলো না। মাত্র স্বল্প কিছুটা সময়ের মধ্যেই ঠাকুরমশাই লাল শালুর ঝোলা কাঁধে নিয়ে বাইরে বেরিয়ে এলেন। চারির উদ্দেশ্যে বিদায় জানিয়ে আমার সাথে বেরিয়ে এলেন বিভূতিদের বাড়ি যাওয়ার জন্য। আমরা যখন বিভূতিদের বাড়ির সামনে এসে উপস্থিত হলাম তখন বেলা বেশ অনেকটা বেড়েছে। অথচ আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে দেখলাম আকাশের ঈশান কোণ পুরোপুরি ঢেকে গিয়েছে চাপ কালো মেঘের আস্তরণে। সূর্যের তেজ কেমন যেন কমতে শুরু করেছে ইতিমধ্যেই একটু একটু করে। শো শো শব্দে অনবরত ঠান্ডা বাতাস বইছে। বৃষ্টি নামবার গুরুতর সম্ভাবনার সৃষ্টি হলো এভাবেই। বিভূতির বন্ধ দরজার কপাটে আঘাত করতেই যাচ্ছিলাম, দেখলাম দরজা বন্ধ নয়, বরং ভেজানো রয়েছে। সামান্য মৃদু ঠেলা দিতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল ঘরের দরজা। সমগ্র ঘর পুরোপুরি গাঢ় অন্ধকারের অতল সমুদ্রে ডুবে গিয়েছে যেন। ঘরের মাঝখানে রাখা ছোট্ট বেতের চেয়ারের উপর দুই হাঁটুর মধ্যে মাথা গুজে বসে আছে বিভূতি। আমরা যে তার ঘরের মধ্যে প্রবেশ করেছি ও সেইটুকু অবধি খেয়াল করেনি। ঠাকুরমশাই ঘরের চৌকাঠ গোড়ায় এসে থমকে দাঁড়ালেন। লম্বা লম্বা ঘ্রাণ নিয়ে তিনি সেই ঘরের মধ্যে থেকে কিসের যেন একটা গন্ধ নেওয়ার চেষ্টা করলেন। তারপর বীর বীর স্বরে গাত্রবন্ধন করে আমার এবং তার উভয়ের দেহ সম্পূর্ণ সুরক্ষিত করে ভেতরে ঢুকে এলেন। আমি বিভূতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, বিভূতি, বিভূতি ভাই, মুখ তুলে দেখো কে এসেছেন। আমার কথা শুনে বিভূতি এবার মুখ তুলে তাকালো, আর সামনের দিকে তাকানো মাত্রই সে ঠাকুরমশাইকে দেখতে পেয়ে বেশ কয়েকদিন পর যেন একটু হলেও প্রাণ খোলা হাসি হেসে উঠল। ঠাকুরমশাইয়ের দুই হাত জড়িয়ে ধরে সে বলল, আপনি এসেছেন ঠাকুরমশাই? আপনি দেখুন ঠাকুরমশাই, আমার কি অবস্থা হয়েছে। আশা করি কিশোরীর মুখ থেকে সমস্ত কিছুই শুনেছেন আমার এই বিষয়ে। আমাকে মানসিক অশান্তির হাত থেকে আপনি মুক্তি দিন দয়া করে।
আহা বিভূতি, চোখের জল মোছো। এইভাবে কেউ চোখের জল ফেলে নাকি? আমি আছি তো, আর কোনো চিন্তা নেই। কই দেখি, তুমি এই মেঝের ওপর ভালো করে একটু বসো তো। এই কথা বলে ঠাকুরমশাই নিজে মেঝের উপর বসে পড়লেন। আমি বিভূতিকে ধরে ধরে উঠিয়ে দাঁড় করালাম এবং সেই মেঝের উপর থেকে বেতের মোড়া সরিয়ে দিয়ে তাকে বসিয়ে দিলাম ঠাকুরমশাইয়ের মুখোমুখি। ঠাকুরমশাই অপলক দৃষ্টিতে কেমন যেন অদ্ভুত ভঙ্গিমায় তাকিয়ে রইলেন বিভূতির দিকে। ঠাকুরমশাইয়ের সেই দুই চোখের ধূসর মনির দিকে তাকিয়ে বিভূতি যেন পুরোপুরি সম্মোহিত হয়ে গেল। ঠাকুরমশাই আমার উদ্দেশ্যে চাপা স্বরে বললেন, তুমি একেবারে ঠিক কথা বলেছিলে হে কিশোরী। সত্যি বিভূতি নিজের অজান্তেই এক ভয়ানক অপশক্তির সংস্পর্শে চলে এসেছে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তার দেহ বেষ্টন করে রয়েছে এক অমঙ্গলে কালো কুচকুচে ছায়া। সেই কালো ছায়া তোমরা দেখতে পাবে না, তাই জন্য দেখতে পাচ্ছ না, কিন্তু আমি পরিষ্কারভাবে তা দেখতে পাচ্ছি। একেবারে সঠিক সময় তুমি আজ বিভূতির কাছে এসে উপস্থিত হয়েছিলে। তা না হলে সত্যি বড়সড় রকমের কোনো এক অঘটন ঘটে যেত। হয়তো ঘটিয়ে ফেলতো ছেলেটা অশুভ শক্তির প্রভাবে বশীভূত হয়ে। ঠাকুরমশাই, যেভাবেই হোক আপনি এই অশুভ শক্তির প্রভাব থেকে বিভূতিকে মুক্ত করুন, আবার আগের মতন তাকে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক করে তুলুন। এর চেয়ে বেশি আর কিছুই চাই না। ঠাকুরমশাই আমার এই কথা শুনে সম্মতিসূচকভাবে ঘাড় নেড়ে এবার ঝোলার ভেতর থেকে কি যেন একটা শুকনো গাছের ডাল বের করে তার ডান হাতের মুঠোয় শক্তভাবে চেপে ধরে বিড়বিড় করে মন্ত্র পড়তে আরম্ভ করলেন। তার গলার আওয়াজ একবার বাড়ল, আবার পরক্ষণেই নিচে নেমে এলো। বেশ অনেকটা সময় মন্ত্র পড়ার পর ঠাকুরমশাই বিভূতির উদ্দেশ্যে 3 বার ফু দিয়ে সেই গাছের ডালখানা লাল সুতো দিয়ে বেঁধে দিলেন তার হাতের মুঠোয়। তারপর তিনি বিভূতির মধ্য ললাটে নিজের ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ চেপে ধরে কঠিন সুরে চিৎকার করে বললেন, বিভূতি, বিভূতি, মনে মনে পরমেশ্বর এবং জগৎ জননীর শরণাপন্ন হও। তিনি মঙ্গলময়ী। এই জগতের সমস্ত অশুভ শক্তি অপশক্তি তাঁর নামে ধ্বংস হয়ে যায়। বলো জয় তারা, মা তারার নামে সমস্ত অপশক্তির বিনাশ ঘটে। ঠাকুরমশাইয়ের কথা শুনে বিভূতি নিজের 2 চোখ বন্ধ করে জগৎ জননী মা উগ্র তারার নাম স্মরণ করল। বেশ কয়েক মুহূর্ত পর যখন সে ধীরে ধীরে চোখের পাতা খুলে তাকালো, তখন তার দৃষ্টির চাহনি পুরোপুরি শান্ত স্নিগ্ধ হয়ে গেছে। তার চোখের দৃষ্টি মোটেও আর আগের মতো নয়। তার চোখের মধ্যে বিরাজ করছে এক কোমল ভাব। তার মস্তিষ্কের অভ্যন্তরে অনেক সময় যাবৎ যে বিষাক্ত কীট একের পর এক বিষ দংশন করেছিল তা বুঝি সহসা থামল। সে ঠাকুরমশাইয়ের 2 পা জড়িয়ে ধরে বলল, অনেকক্ষণ পর কিছুটা শান্তি অনুভব করছি ঠাকুরমশাই। এই কয়েকদিন ধরে আমার মধ্যে যে ভীষণ অশুভ ঝড় বইছিল তা যেন কি এক শুভ শক্তি নিমেষের মধ্যে থামিয়ে দিল। জানেন ঠাকুরমশাই, কি হয়েছিল আমার? থাক বিভূতি, সেই সমস্ত কথা শুনে তোমার আর কোনো লাভ নেই। বরং সেই সব কথা শুনলে তোমার মনের মধ্যে পুনরায় এক ভীতি জেগে উঠবে। শুধু এটুকু জেনে রেখো যে সব অমঙ্গলের কালো ছায়া কেটে গিয়েছে চিরতরের জন্য। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই যে আমি তোমার হাতে লাল সুতোয় বাঁধা গাছের ডালখানা বেঁধে দিলাম, এটা তুমি 1 সপ্তাহ খুলবে না। 1 সপ্তাহ পেরিয়ে গেলে এই গাছের ডাল বাঁধা সুতো আপনা হতেই খসে পড়ে যাবে। তোমার খোলার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো ঠাকুরমশাই, সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না গো। সত্যি আমার মনের মধ্যে যে তোলপাড় শুরু হয়েছিল তা যেন
কোনো মন্ত্র বলে একেবারে থেমে গেল। আমার মাথায় যে অপশক্তি তিলে তিলে নিজের নিয়ন্ত্রণ বিস্তার করছিল তা যেন সমূলে নির্মূল করে দিল কোনো এক শুভ শক্তি। এই যে আমি এতক্ষণে বুক ভরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি, এই সবই হলো কিন্তু আপনারই করুণা। আমি আরো কিছু কথা বলতেই যাচ্ছিলাম, কিন্তু আচমকা কান ফাটানো শব্দে বজ্রপাত ঘটল। বিভূতির বাড়ির খোলা জানালা দিয়ে বাইরের দিকে তাকাতেই দেখলাম ইতিমধ্যে গোটা আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে কালো কুচকুচে মেঘের শামিয়ানা। বাতাসের মাত্রা বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ বেশি। দেখতে দেখতেই ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হলো। প্রকৃতির যা অবস্থা দেখলাম তাতেই ঝড় জল যে বেশ কিছুক্ষণ থামবে না সে বিষয়ে আমি শতভাগ নিশ্চিত ছিলাম। আমি বিভূতি এবং ঠাকুর মশাইয়ের দিকে তাকিয়ে বললাম, আপনারা বসুন, আমি বরং একটু চা করি আপনাদের জন্য। বাইরে যা বৃষ্টি নেমেছে তাতে এখন আর বেশ কিছুটা সময় কারো বাড়ি ফেরার কোনো উপায় নেই। আহা কিশোরী, বেশ ভালো চা করেছো তো তুমি। তুমি যে এত সুন্দর চা করতে পারো সেই গুণের কথা তো আমার আগে জানা ছিল না। গরম চায়ের পেয়ালায় প্রথম চুমুক দিয়েই ঠাকুরমশাই আমার প্রশংসায় অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লেন। নিজের এমন ধারা প্রশংসার কথা ঠাকুরমশাইয়ের মুখ থেকে শুনে আমি ভীষণ আনন্দ পেলাম। বিভূতির চোখ মুখ আগের থেকে অনেকটা ঝলমলে লাগছে। তার দেহের মধ্যে থেকে যে প্রাণবন্ত ভাবটা হারিয়ে গিয়েছিল তা আবার যেন ফিরে আসতে শুরু করেছে একটু একটু করে। ভগবানের উদ্দেশ্যে অসংখ্য ধন্যবাদ জানালাম আর মনে মনে কৃতজ্ঞতা স্বীকার করলাম তারানাথ তান্ত্রিকের উদ্দেশ্যে। সত্যি মানুষটার ক্ষমতাকে নিয়ে আমরা অনেক সময় হাসি মজা ঠাট্টা করলেও আজ এ হেন বিপদের দিনে তিনি সত্যিই প্রমাণ করে দিয়েছেন তার অতিলৌকিক ক্ষমতার কথা। ঠাকুরমশাই অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন খোলা জানলার দিকে। বাইরে থেকে কেবলমাত্র ভেসে আসছে এক টানা বৃষ্টিপাতের ঝমঝম শব্দ। বেশ কিছুটা সময় তিনি বাইরের দিকে তাকিয়ে থেকে বলে উঠলেন, একবার আমি আমার অতীত জীবনে এরকমই এক ঘটনার মুখোমুখি হয়েছিলাম। এখনো সেই ঘটনার কথা আমার পুরোপুরি স্মরণে রয়েছে। ক্ষমতা এমন এক জিনিস, তাকে তুমি পরিচালিত করতে পারো যে কোনো দিকে। ক্ষমতা কখনো খারাপ হয় না, খারাপ হয় মানুষ। ইচ্ছাকৃতভাবে মানুষ ক্ষমতাকে পরিচালিত করে সঠিক পথে কিংবা ভুল পথে। আর কখনো কখনো মানুষ অপরিসীম ক্ষমতা নিজের হাতে পেয়ে নিজেকে এই জগৎ সংসারে সবে সর্বা বলে মনে করে। তার অহংবোধ আকাশ ছোঁয়া হয়ে যায়। আর ঠিক এরকম পর্যায়ে ঘটে বিপর্যয়। শোনো তাহলে একবার কি ঘটেছিল। ঠাকুরমশাই এইভাবে যে হুট করে তার অতীত জীবনের কোনো এক ঘটনার কথা বলতে আরম্ভ করবেন তা আমাদের কল্পনার বাইরে ছিল। অবশ্য এতে আমাদের বেশ ভালোই হলো। মেঘ না চাইতেই জল বলতে যে বিষয়টা বোঝায় খানিকটা এইরকমই হয়তো। আমি বিভূতির দিকে তাকালাম, দেখলাম তার ঠোঁটের কোণেও চওড়া হাসি ফুটে উঠেছে। ঠাকুরমশাই এবার চায়ের শূন্য পেয়ালা নিচে নামিয়ে রেখে বলতে আরম্ভ করলেন, তোমরা তো জানোই যে আমি আমার অতীত জীবনের বেশিরভাগ অংশটাই কাটিয়ে দিয়েছিলাম বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। ঘরের চার দেওয়ালে গণ্ডিবদ্ধ জীবনের মধ্যে আবদ্ধ থাকতে আমার একেবারেই ভালো লাগতো না। কেমন যেন দম বন্ধ হয়ে আসতো আমার। তাই সেই কারণে আমি বাইরে বাইরেই বেশি কাটাতাম দিনের পর দিন। এভাবেই কাটিয়ে দিয়েছি অজানা অচেনা বিভিন্ন গ্রামগঞ্জে, অজপাড়া গায়ে, কেবলমাত্র পরমেশ্বরের ওপর ভরসা করে। সেবার এমনই এক পল্লী গ্রামে গিয়ে উপস্থিত হয়েছিলাম আমি। সেই গ্রামের নাম ছিল খুব সম্ভবত জৌগ্রাম।
চৌগ্রামে প্রবেশ করে আমি আশ্রয় নিলাম এক পরিত্যক্ত ভাঙা বহু প্রাচীন কালের নির্মিত মহাদেবের মন্দিরে। মন্দিরের জরাজীর্ণ পরিত্যক্ত অবস্থা দেখেই বুঝতে পারলাম যে সেই স্থানে বহুকাল মহাদেব ফুল জল পাননি, অর্থাৎ কোনো মানুষ সেখানে আসে না। মনস্থির করলাম যতগুলো দিন চৌগ্রামে থাকবো ততদিন সেই মন্দিরেই আশ্রয় নেব। এইভাবে আমি মন্দিরের চাতাল, গর্ভগৃহ ও আশেপাশের বিভিন্ন জায়গায় থাকার উপযোগী মতো একটু পরিষ্কার করে নিলাম। পাশেই বড় টলটলে জলে ভরা দিঘি ছিল। সেই দিঘি থেকে কলসি করে জল এনে মন্দিরের গর্ভগৃহ এবং চাতাল ভালো করে ধুয়ে পরিষ্কার করলাম। মাকড়সার ঝুল ছেড়ে ফেললাম মরা গাছের ডাল দিয়ে। সমস্ত জায়গাপত্র ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেও স্নান সেরে এসে মহাদেবের মাথায় জল ঢেলে দেবাদিদেবকে পুজো করলাম নিজের মতন করে। সেই মন্দিরের নিকটে ছিল চৌগ্রামের কয়লাদের পাড়া। আমাকে সেখানে দেখে বেশ কিছু মানুষ এলো সে পাড়া থেকে। তারা তাদের মতন গরুর খাঁটি দুধ, ছানা, ফল, সন্দেশ এই সমস্ত কিছু দিয়ে গেল। সত্যি গ্রামের মানুষদের মন বড়ই সরল হয়। অন্তত তখনকার দিনে বেশিরভাগ মানুষদের মনই সরল, সাদাসিধে প্রকৃতির ছিল। পরন্ত বেলায় আমি মন্দিরের চাতালে বসে কয়েকটা পাকা ফল খাচ্ছিলাম। ঠিক এমন সময় আমার কানে এলো সামনের পাড়া থেকে কারা যেন চিৎকার চেঁচামেচি করছে। জোর কথা কাটাকাটি হচ্ছে দুপক্ষের মধ্যে, সেটা পরিষ্কারভাবে আমি বুঝতে পারলাম। বিষয়টা কি হচ্ছে তা দেখার জন্য মন্দিরের চাতাল ছেড়ে কিছুটা এগিয়ে এলাম সামনের দিকে। বলি, তুমি কি গো সরস্বতী, গরু বাছুর পুষছো সে তো খুবই ভালো কথা, কিন্তু গরু বাছুর সামলে রাখার দায়িত্ব তো তোমার নাকি? বলি, কোন আক্কেলে তোমার গরু আমার বাড়ির সামনের এত সুন্দর সবজি খেতে ঢুকে সব তছনছ করে দিল শুনি? সামনে ওই কয়লা পাড়া পৌঁছে আমি দেখলাম পাশাপাশি দুটি বাড়ির মধ্যে একটি বাড়ির সামনে বেরিয়ে এসেছে এক রণচণ্ডী মূর্তিধারী রমণী। তার গলার স্বর যেন বাজ খায়, তাকে দেখতেও ঠিক তেমনি। মাথার চুল ঝগড়া ঝগড়া, স্মৃতি ভরা টকটকে লাল সিঁদুর, কপালে গোল লাল টিপ, বড় বড় চোখে ডবডবে করে লাগানো রয়েছে কাজল। সেই রমণী কাপড়ের আঁচল কোমরে বেঁধে জোরদার ঝগড়ার পূর্ব প্রস্তুতি নিতে নিতে পাশের বাড়ির দিকে মুখ তুলে চিৎকার করে কথাগুলো বলল। তার গলার চিৎকার এতটাই বেশি যে সমগ্র চৌগ্রামের মানুষের কান অবধি সেই চিৎকার গিয়ে অনায়াসে পৌঁছানোর ক্ষমতা রাখে। সেই রণচণ্ডী মূর্তি ধারণকারী রমণীর সাথে এবার তালে তালে মেলালো সে বাড়ির গৃহকর্তা, অর্থাৎ তাঁর স্বামী। তুমি একেবারে ঠিক কথা বলেছো গিন্নি। সত্যি সরস্বতী বউ, এ তোমার ভারী অন্যায়। তুমি নিজের বাড়িতে গরু ছাগল করেছো সে তো বড় ভালো কথা, কিন্তু তাই বলে তোমার পোষা প্রাণী আমাদের বাড়িতে এসে এরকমভাবে অনিষ্ট করবে না, তা তো মেনে নেওয়া যায় না। হয় তোমার গরু ছাগল যা কিছু আছে তা বিক্রি বাট্টা করো, আর না হলে তাদের সর্বদা বেঁধে রাখার চেষ্টা করো। সেই পুরুষ মানুষটির কণ্ঠস্বর এবং স্ত্রীর সাথে তালে তাল মিলিয়ে কথা বলার ধরন দেখে বুঝতে পারলাম যে সে ব্যক্তি খুবই দাম্ভিক, অহংকারী এবং বিবাদপ্রিয় মানুষ। ইতিমধ্যে স্বামী স্ত্রীর এরকম চিৎকার চেঁচামেচি শুনে পাশের বাড়ি থেকে বেরিয়ে এলো এক ভদ্র মহিলা। তাকে দেখতে যেমন নম্র, তার ব্যবহারও ঠিক সেরকমই নরম। মাথা ভরা ঘোমটা টেনে সে নত মস্তকে ক্ষমা প্রার্থীর ন্যায় দাঁড়িয়ে থেকে কাতর কণ্ঠে বলল,
মার্জনা করবেন দাদা। আসলে এইমাত্র বোধনকে ছাড়লাম গোয়ালে ঢোকানোর জন্য, কিন্তু সে যে এমনভাবে আপনার বাড়ির দিকে চলে গেছে তা খেয়াল করিনি। এবারের মতন ক্ষমা করে দিন। আমি আপনাদের কথা দিচ্ছি, এরপর থেকে তাকে বড় নজরে নজরে রাখবো। সেই মহিলার কথাবার্তা শুনে আমি বুঝতে পারলাম যে এই তবে সরস্বতী। পাশের বাড়ির গৃহকর্তা এবার চোখ মুখ ভয়ানক রকমের বিকৃত করে বলে উঠল, কোনো সরস্বতী বউ, তোমার এই সমস্ত ছেলে ভোলানো কথা তুমি বাদ দাও। আজ তোমাকে সাফ সাফ আমি জানিয়ে রাখছি, এরপর কোনোদিন যদি তোমার ওই সাধের গরু বধূন আমার ভিটেতে ঢুকে কোনো রকম অনিষ্ট করে, তাহলে তার একদিন কি আমার একদিন, এই কথা আমি বলে দিলাম। মোটা ঢ্যাঙের বাড়ি মেরে তাকে আমি শেষ করে দেবো। সব বনেসে গরু কোথাকার। সেই গৃহস্বামীর এক নিরীহ বাছুরের প্রতি বলা এমন ধারা কথা শুনেই বোঝা গেল যে তাঁর হৃদয় ঠিক কতটা নিষ্ঠুর। সরস্বতী বউয়ের দুই চোখ ছলছল করে উঠল। কাপড়ের খুঁটি দিয়ে চোখের জল মুছে গলার স্বর আরো কাতর করে সরস্বতী বলল, দয়া করে এরকম কথা বলবেন না দাদা। বোধন যে আমার বড় সাধের বাছুর। আমি তো বলছি আপনাকে যে আর কোনোদিনও সে এরকম অন্যায় করবে না। সরস্বতীর এই কথা শুনে এবার তার দিকে বেশ কিছুটা তেড়ে গেল পাশের বাড়ির সেই রণচণ্ডী মূর্তি ধারণকারী মহিলা। দুই চোখ বিস্ফারিত করে সে বুক চাপড়ে বলল, মলজা, বউয়ের কথা শুনলে গা যেন একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। সাদের বাছুর, সামান্য একটা বাছুরকে নিয়ে শোয়াক করা হচ্ছে। বলি সরস্বতী বউ, এই যে তোমার বাছুরের কারণে আমাদের লাগানো এত ফসল সবজি নষ্ট হয়ে গেল, এসবের ক্ষতিপূরণ কে দেবে শুনি? আমি তো বারবার করে তোমাদের বলছি দিদি যে আমার বাছুর যে কাজ করেছে তা অন্যায়, এরকম আর সে করবে না। আমি তাকে চোখে চোখে রাখবো, কিন্তু তোমাদেরও তো একটু বোঝা উচিত বলো। সে অবলা প্রাণী, আমাদের শাসন কি আর সবসময় সে শোনে? আর ক্ষতিপূরণের কথা যদি বলতেই হয় তাহলে বলবো তোমার দেওর সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসুক, ততক্ষণে তোমরা হিসাব করে রাখো তোমাদের ঠিক কত পরিমাণ ক্ষতি হয়েছে। সেই সবের টাকা আমি নিজে দিয়ে আসবো। শোনো শোনো শোনো, তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি এসে শুনে যাও। ছোট বউয়ের কথাখানা শোনো। আমাদের টাকা পয়সা দিয়ে ক্ষতিপূরণের কথা বলছে সে। বলি হ্যাঁ গো সরস্বতী বউ, আমাদের থেকে তোমাদের অবস্থা ভালো বলে নিজেকে খুব বড় ভাবছো নাকি? টাকার গরম দেখাচ্ছ আমাদের। শোনো, তোমাদের টাকা পয়সার কোনো ধার ধারি না আমরা। তোমার অহংকার এতটাই বেড়েছে যে তুমি আমাদের টাকার কথা বলছো। এই অহংকার আর বেশি দিন থাকবে না, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হ্যাঁ গো, তুমি চলে এসো, ওর সাথে মুখ লাগিয়ে আর কোনো লাভ নেই। আর এরপর যদি আমার ভিটেতে কোনো গরু বাছুর আসে, তাহলে তার কি ব্যবস্থা করতে হয় তা আমি খুব ভালোভাবে জানি। আমারও নাম নেত্যকালী, আমিও দেখিয়ে দেব তখন আমার ক্ষমতা। এই কথা বলে সেই মহিলা অর্থাৎ নৃত্যকালী এবং তার স্বামী ঘরের ভেতর প্রবেশ করল। বাইরে কিছুটা সময় দাঁড়িয়ে থাকলো সরস্বতী, তারপর সে একইভাবে মাথা হেঁট করে চলে গেল নিজের কাজে। তাদের এরকম চিৎকার শুনে বেশ কিছু মানুষের ভিড় জড়ো হয়েছিল সেই স্থানে। আমি সেই মানুষের মধ্যে থেকেই একজনের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার ভাই, এরা কারা? নিজেদের মধ্যে এরকম ভাবে ঝগড়া করে কি লাভ বলতে পারো? সেই যুবক এবার আমার দিকে তাকিয়ে আমার উদ্দেশ্যে নমস্কারের ভঙ্গিমায় দুই হাত জড়ো করে বলল, আগে পেন নাম হই ঠাকুর মশাই, আপনি তো আজই আমাদের গ্রামে এসেছেন। আমি দেখেছি আপনাকে সামনে ওই ভাঙা মন্দিরে উঠেছেন। এদের কথা আর বলবেন না। ওই যে নেত্যকালী আর তার স্বামী চন্দ্রপ্রতাপকে দেখলেন, ওরা হলো মহা বদমাস।
ওরা দিনে অন্তত 10 বার ঝগড়া করে পাশের বাড়ি সরস্বতীর সাথে নানান খুঁটিনাটি বিষয়। তবে সরস্বতী আর তার স্বামী সূর্যপ্রতাপ বড় ভালো মনের মানুষ। সাত চড়ে মুখে রা কাটে না। সূর্যপ্রতাপ এবং চন্দ্রপ্রতাপ হলো দুই ভাই। নিত্যকালীর বর চন্দ্রপ্রতাপ বড় আর সরস্বতীর স্বামী সূর্যপ্রতাপ ছোট। আসলে কি জানেন ঠাকুরমশাই, এই নিত্যকালী এবং তার স্বামী চন্দ্রপ্রতাপ তার ছোট ভাই এবং যাকে ভীষণ রকমের হিংসা করে, কারণ তাদের অর্থনৈতিক অবস্থা বেশ ভালো। সরস্বতীর স্বামী সূর্যপ্রতাপের সামনের গ্রামে এক বড় মস্ত দোকান রয়েছে। সারাদিন সে বাইরে থাকে, সন্ধেবেলা ঘরে ফিরে আসে। আর একলা নিরীহ বউটাকে ঘরে পেয়ে তার বড় জা এবং ভাসুর নানা রকম ভাবে তাদের অপদস্থ করে, অপমানিত করে। আমাদের গ্রামের সকলেই জানে এই নিত্যকালী এবং তার স্বামী চন্দ্রপ্রতাপ ঠিক কতটা খারাপ মানুষ। আর অপরদিকে সরস্বতী এবং তার স্বামী সূর্যপ্রতাপের কোনো তুলনাই হয় না। তারা মানুষ নয়, সাক্ষাৎ যেন দেবদেবী। যে কোনো মানুষের দায় বিপদে নানান সমস্যায় সবার আগে তারাই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আর ওদিকে ওই নিত্যকালী আর তার স্বামী চন্দ্রপ্রতাপ, ওদের ভয় ও কথার জ্বালায় কেউ তাদের ভিটের ভেতর প্রবেশই করে না। মানুষ কোনো রকম সাহায্য চাইতে গেলে তারা তো সাহায্য করেই না, উল্টে তাকে আরো 2-4 কথা শুনিয়ে দেয়। সেই যুবকের কথা শুনে এতক্ষণে আমি বুঝতে পারলাম আসল বিষয়টা তাহলে কি। সরস্বতী এবং নৃত্যকালী হলো দুইজন জা এবং তাদের স্বামীরা মায়ের পেটের দুই ভাই, কিন্তু ওই ভাই ভাইয়ের মধ্যে একেবারেই মিল নেই। তাই তারা আলাদা হয়ে গিয়েছে। তবে গ্রামের মানুষের কথাবার্তা শুনে এবং সচক্ষে নৃত্যকালী ও তার স্বামীর রূপ প্রত্যক্ষ করে বুঝতে পারলাম এক্ষেত্রে সম্পূর্ণ দোষ তাদেরই। সরস্বতী এবং তার স্বামী বড় ভালো নিরীহ মানুষ। তাদের বিপুল পরিমাণ টাকা পয়সা থাকলেও সেই টাকা পয়সার বিন্দুমাত্র অহংকার শরীরে নেই। এই সমস্ত কথা ভাবতেই আমি মশগুল ছিলাম। ঠিক এমন সময় সেই যুবক নিজে থেকেই আবার বলে উঠল, নিত্যকালী এবং তার স্বামী চন্দ্রপ্রতাপ সরস্বতীদের হিংসা করার আরো একটা মূল কারণ হলো সরস্বতীর একটা পুত্র সন্তান রয়েছে এবং নিত্যকালীর এক কন্যা সন্তান। দিবা নিশি নিত্যকালী সরস্বতীর ছেলের নামে সাপ সাপান্ত করে, উঠতে বসতে গালিগালাজ করে, কথা শোনায়, এমনকি মৃত্যু কামনা পর্যন্ত করতে তাদের মুখে আটকায় না গো। ছি 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 ছি, এত নির্দয় নিষ্ঠুর মানুষ তারা। এত দূর অবধি বলে সেই যুবক আবার আমার উদ্দেশ্যে পুনরায় প্রণাম জানিয়ে হাঁটতে শুরু করল। ইতিমধ্যে সমস্ত চৌগ্রামের আকাশ কালো হয়ে গিয়েছে। শেষ বিকেলের গোধূলির অন্তিম 6টা মিলিয়ে গিয়ে নেমে আসছে নিশ্ছিদ্র কালো অন্ধকার। সন্ধে নামার কারণে সেই স্থান থেকে একে একে মানুষের ভিড় কমতে লাগলো। আমিও এবার হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম সেই ভাঙা মহেশ্বরের মন্দিরে। গর্ভগৃহের ভিতরে শিবলিঙ্গের সামনে একটা ছোট্ট মাটির প্রদীপ জ্বেলে আমি কিছুটা সময়ের জন্য ধ্যানে বসলাম, কিন্তু শান্তিতে ধ্যান করতে আমি পারলাম না। স্বল্প কিছুটা সময় পর হাতে না হাতেই রাতের অন্ধকারের বুক চিরে ছুটে এলো তীব্র চিৎকার, চেঁচামেচির শব্দ। আমি বুঝতে পারলাম এই গলার স্বর আমি বিকেলেই শুনেছি। এই রূপকর্কশ মেলি কণ্ঠস্বর নৃত্যকালী ছাড়া আর কারোর হতেই পারে না। রাত্রি হবার কারণে চারপাশ বড় নিস্তব্ধ হয়ে উঠেছিল। নীরবতায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল গ্রামের প্রান্তভাগ। আর সেই কারণে আমি পরিষ্কারভাবে মন্দিরের গর্ভগৃহে বসেই শুনতে পেলাম সমস্ত কথাবার্তা।
আর এটুকু সহজেই বুঝতে পারলাম যে বিকেলের ছোট ঝামেলা নিয়ে আবার ঝগড়া বেঁধেছে। সত্যি এই গাঁয়ের মানুষ নৃত্যকালী এবং তার স্বামী চন্দ্রপ্রতাপের সম্পর্কে যা সমস্ত কিছু বলেছিল তা যে এক বর্ণ মিথ্যে নয় কিংবা বাড়িয়ে বলা নয় তা হাড়ে হাড়ে টের পেলাম। অনেক রাত অবধি ঝগড়া ঝাঁটি চলল, তারপর সব কিছু থামলো। পরের দিন ভোর হতে না হতেই আবার শুরু হলো নৃত্যকালীর ওই বাঁজ খাই সুরেলা গলার চিৎকার। আমি চিরকালই শান্তিপ্রিয় মানুষ, এরকম বিবাদের মধ্যেখানে থাকা আমার মোটেই পোষায় না। তাই মনে মনে স্থির করলাম এই গাঁ ছেড়ে চলে যাব। দিবানিশি এরকম ঝগড়াঝাঁটির মধ্যে থাকা আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। এরকম ভাবে আরো একটা দিন কেটে গেল, আর ঠিক এর পরেই ঘটলো আসল ঘটনা। বিভূতি চুপচাপ মুখে কুলুপ এঁটে ঠাকুরমশাইয়ের বলা গল্প শুনছিল, কিন্তু আমি একখানা প্রশ্ন না করে কিছুতেই থাকতে পারলাম না। ঠাকুরমশাইয়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আমি বললাম, কি ঘটনা ঘটল ঠাকুরমশাই? নৃত্যকালীর এবং চন্দ্রপ্রতাপের একমাত্র কন্যা ছোট্ট অপরাজিতর ভীষণ শরীর অসুস্থ হয়ে পড়ল। তার শরীর এতটাই অসুস্থ হলো যে রীতিমতন বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। যে নৃত্যকালী এবং তার স্বামী চন্দ্রপ্রতাপকে দেখেছিলাম বীভৎসভাবে ঝগড়াঝাঁটি করতে, চিৎকার চেঁচামেচি করতে, আজ তাদেরই দেখলাম চোখের জল ফেলতে, হা হুতাশ করতে। গ্রামের মানুষ দলে দলে দেখতে এলো নৃত্যকালীর মেয়ে ছোট্ট অপরাজিতাকে। অপরাজিতার আর বয়স কতই বা হবে, বড় জোর 9 কি 10। সকলের দেখা দেখি আমিও গুটি গুটি পায়ে গেলাম সে পথে। কিন্তু তাদের বাড়িতে গিয়ে যা দেখলাম তাতে আমার চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে গেল। বুকের মধ্যেখানে একটা তীব্র বেদনাদায়ক অনুভূতি যেন ছড়িয়ে পড়ল তড়িৎ বেগে। ঠাকুরমশাই, কি এমন অবস্থায় দেখলেন আপনি নৃত্যকালীর মেয়ে অপরাজিতাকে, যার কারণে আপনার ওই রকম দশা হলো? গ্রামের মানুষের সাথে আমি কক্ষের ভেতরে প্রবেশ করে দেখলাম বিছানার মধ্যে শায়িত রয়েছে একটা ছোট্ট ফুলের মতন ফুটফুটে নিষ্পাপ বাচ্চার দেহ। তবে সেই দেহের চামড়ার রং স্বাভাবিক আর মোটেও নয়। অপরাজিতার গোটা দেহ পুরোপুরি কালচে হয়ে গিয়েছে। আমাদের শরীরে কাল ছিটে পড়লে যেরকম দাগ হয়, খানিকটা সেই রকম। তার স্বর, তার গাত্র বর্ণ হয়েছে। মেয়েটার 2 চোখ যেন ঢুকে গিয়েছে কোটরের ভিতরে, চোয়াল পেরিয়ে এসেছে বাইরে, ঘন ঘন দীর্ঘশ্বাস নিচ্ছে মেয়েটা। অচৈতন্য অবস্থায় বেমার হয়ে পড়ে রয়েছে। অপরাজিতার শারীরিক অবস্থা মোটেও ভালো নয়। এবার আমার চোখে যে দৃশ্য ধরা পড়ল তা দেখে আমার মনের মধ্যে একটা অদ্ভুত শান্তিদায়ক অনুভূতি ছড়িয়ে পড়ল যেন। আমি দেখলাম বিছানার একপাশে অপরাজিতার শায়িত দেহের মাথার গোড়ায় বসে রয়েছে তার কাকিমা সরস্বতী। সমস্ত ঝগড়া ঝামেলা, অপমান সব কিছু ভুলে গিয়ে ওই বিপদের দিনে সে এবং তার স্বামী পাশে এসে দাঁড়িয়েছে নৃত্যকালীদের। আসলে বিপদের সময় কোনো কিছুই মনে রাখা উচিত নয়। সরস্বতী অপরাজিতার মাথার চুলে বিলি কেটে দিচ্ছে ক্রমাগত, আর ব্যাকুল কণ্ঠে বলছে, কি হয়েছে মা, কি হয়েছে? চোখের পাতা খোল, খোল চোখের পাতা। এরকম এরকম ভাবে শুয়ে আছিস কেন? হে ভগবান, বাচ্চা মেয়েটাকে তুমি সুস্থ করে দাও। হে ঈশ্বর, ওকে এভাবে কষ্ট দিও না। ওর
ওর কষ্ট যে আমি আর চোখে দেখতে পাচ্ছি না। সরস্বতীর বলা প্রতিটা কথা সেখানে উপস্থিত সকল মানুষের হৃদয়ে নাড়া দিল। সত্যি, অপরাজিতার মা বাবা তাদের সাথে ঠিক কত পরিমাণে দুর্ব্যবহার করেছে, অথচ সেই সমস্ত কথা নিমেষের মধ্যে ভুলে গিয়ে আজ এই চরম বিপদের দিনে পাশে এসে দাঁড়াতে তারা দুইবার ভাবেনি। এতটা উদার মনের মানুষ সরস্বতী এবং তার স্বামী সূর্য প্রতাপ। নৃত্যকালী কাপড়ের আঁচলে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে ছোট জায়ের দিকে এগিয়ে এসে বলল, ছোট বউ, আমাদের তুই ক্ষমা করিস বোন। আমরা তোদের সাথে অনেক বাজে ব্যবহার করেছি, খারাপ কথা শুনিয়েছি, তোদের বহু ক্ষতি করার চেষ্টা করেছি। এই সমস্ত কিছুর জন্য আমি তোর কাছে হাত জোর করে মাপ চাইছি। নিজের বড় দিদি ভেবে তুই আমার সমস্ত অপরাধ অন্যায় ক্ষমা কর বোন। ছি ছি দিদি, এ তুমি কি কথা বলছো? তুমি আমার সামনে এভাবে হাত জোর করো না। আমি তোমার পায়ে পড়ি। তোমার এবং দাদার কথায় আমরা কোনোদিন কেউ কিচ্ছু মনে করিনি। তোমরা বড়, তোমরা শাসন করতেই পারো। না রে ছোট, তুই বড় মনের মানুষ, তাই জন্য আমাদের ক্ষমা করে দিতে পেরেছিস। কিন্তু আমাদের যে ক্ষমা চাইতেই হবে। তোদের সাথে আমরা একের পর এক অন্যায় করেছি, আর তোরা সেই সমস্ত কিছু মুখটি বুঝে সহ্য করে গেছিস। এই সমস্ত গ্রামের মানুষরা জানে আমরা ঠিক কতটা খারাপ মানুষ। ছোট, তুই এসব কথা মনে রাখিস নে বোন। ঈশ্বরের কাছে প্রার্থনা কর যেন আমাদের একমাত্র মেয়েকে সুস্থ করে দেন, তাকে যেন এভাবে অকালে প্রাণ না দিতে হয়। এই সমস্ত কি উল্টোপাল্টা কথা বলছো? তুমি দয়া করে চুপ করো। এরকম অলক্ষণের কথা মুখেও এনো না। আমরা অপরাজিতাকে কোনো না কোনোভাবে সুস্থ করেই তুলবো। তুমি এত তাড়াতাড়ি ভেঙে পড়ো না দিদি। তুই জানিস না ছোট, সেই জন্যই কথাগুলো এত সহজে বলতে পারছিস। কিন্তু আমি জানি আসলে ঠিক কি ঘটেছে। আমার মেয়েটার মরণ বাঁচন এখন সবই নির্ভর করছে ঈশ্বরের ওপর। ভগবানের কাছে একটাই মিনতি, তিনি যেন আমাদের পাপের শাস্তি এই বাচ্চা মেয়েটাকে না দেন। নৃত্যকালীর বলা শেষের কথাগুলো শুনে আমার মনে হলো সে যেন ভীষণ রকমের আক্ষেপ করে হতাশার সাথে কথাগুলো বলল। কোনো অপরাধ করার পর মানুষের মনের মধ্যে যেমন এক আত্মগ্লানির সৃষ্টি হয়, খানিকটা সেই রকম। অপরাজিতাকে দেখে সকল গ্রামের মানুষ একে একে বিদায় নিল। আমিও তাদের বাড়ি থেকে বেরিয়ে আসতেই যাব, ঠিক এমন সময় দেখলাম অপরাজিতার বাবা অর্থাৎ ওই চন্দ্রপ্রতাপ ঘোষ কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার দিকে। তার চোখে মুখের অভিব্যক্তি বলল সে যেন আমায় গোপনে কোনো কিছু বলতে চায়, কিন্তু সংকোচ বোধ করে অথবা ভয় পেয়ে তা বলতে পারছে না কিছুতেই। আমি একটু দূরে গিয়ে তার উদ্দেশ্যে বললাম, কি ব্যাপার? তুমি কি আমায় কিছু বলতে চাও? হ্যাঁ ঠাকুর মশাই, আমি আপনাকে একখানা কথা বলতে চাই। আমি জানি যে অপরাধ আমি এবং আমার স্ত্রী নিত্যকালী করেছি তার কোনো মার্জনা হয় না। আজ সেই অপরাধের শাস্তি ভোগ করছে আমার ছোট্ট মেয়েটা। কিন্তু আপনি বিশ্বাস করুন, এই রকম ভুল আর জীবনে আমরা কখনো করব না। আপনি শুধু দয়া করে আমাদের মেয়েটাকে বাঁচান। আমি শুনেছি আপনার নাকি অনেক ক্ষমতা রয়েছে। বহুবার বিভিন্ন জায়গায় আপনি বিপদগ্রস্ত অসহায় মানুষদের সাহায্য করেছেন। আপনি অসাধ্য সাধন করতে পারেন। ঠাকুরমশাই, দয়া করে আমাদের অপরাজিতা মাকে আপনি বাঁচান। কি হয়েছে? কোন অপরাধের কথা বলছো তুমি? আমার এই প্রশ্নে চোখের জল মুছল চন্দ্রপ্রতাপ। তারপর সে লজ্জিত কণ্ঠে বলল,
গতকাল সন্ধেবেলা আমি এবং আমার স্ত্রী নিত্যকালী আমরা দুজনে মিলে এক ভয়ানক রকমের তন্ত্রক্রিয়া করেছিলাম ওই সরস্বতীদের গৃহের পেছনের রাস্তায়। তন্ত্রক্রিয়া যে ব্যক্তির দেহ স্পর্শ করবে তার মারাত্মক রকমের শরীর খারাপ হবে এবং সে মৃত্যুর মুখে ক্রমশ ঢলে পড়বে। এই কাজ আমরা করেছিলাম সরস্বতী এবং আমার ভাইয়ের একমাত্র ছেলে গৌতমকে মেরে ফেলার জন্য। কারণ আমরা জানতাম যে সন্ধ্যের সময় গৌতম খেলার মাঠ থেকে বাড়ির পিছনের পথ ধরে ফিরে আসে। সন্ধ্যার সময় রাস্তার মধ্যে পড়ে থাকা ওই উপাচার ক্রিয়ার সামগ্রী তার শরীরে একবার স্পর্শ করলে সে নিশ্চিন্তভাবে মৃত্যুর মুখে ঢলে পড়বে। আমরা গৌতমের মৃত্যু চেয়েছিলাম, কারণ আমরা তখন অপরিসীম হিংসায় আর লোভে পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে আমার ভাইয়ের বিপুল সম্পত্তির ভাগীদার একমাত্র আমার মেয়ে হোক। এই ভেবে আমরা কাল সন্ধ্যের সময় তন্ত্রক্রিয়া করলাম, কিন্তু ঘটনাটা ঘটল সম্পূর্ণ বিপরীত। কাল গৌতম বাড়ি ফেরার আগে আমাদের মেয়ে অপরাজিতা হঠাৎ করে ওই পিছনের রাস্তা দিয়ে বাড়িতে এসে ঢুকলো। আপনি বিশ্বাস করুন, আমার মেয়ে আজ অবধি কোনো দিন ওই পথে আসে না, কিন্তু কাল যে কি হলো আমি নিজেও জানি না। তারপর থেকেই ওর এই শারীরিক অবস্থা। গৌতমের তো কিছুই হয়নি, সে পুরোপুরিভাবে সুস্থ স্বাভাবিক আছে। আমার স্থির বিশ্বাস যে গৌতমের পূর্বে আমার কন্যার গায়ে ওই তন্ত্রক্রিয়ার সামগ্রী স্পর্শ করেছে এবং সেই কারণেই তার এরকম মরণ বাঁচন অবস্থা। চন্দ্রপ্রতাপের এই কথা শুনে আমার মাথায় যেন তপ করে ক্রোধের আগুন জ্বলে উঠল। আমি আপনার পা ধরে ক্ষমা চাইছি ঠাকুর মশাই। আমি জানি যে অন্যায় আমরা করেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু আপনি দয়া করে আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন না। আমার বাচ্চা মেয়েটার জীবন মরণের ভার এখন আপনার হাতে। আপনি দয়া করে আমাদের প্রাপ্য শাস্তি আমাদের মেয়েটাকে ভোগ করতে দেবেন না। আমি আপনার পা ধরে ক্ষমা চাইছি এবং আপনাকে কথা দিচ্ছি যে আমরা ভবিষ্যতে কোনো দিন আর এমন কাজ করব না। আপনি দয়া করে এবারের মতো আমাকে মার্জনা করুন। এই কথা বলে আমি চন্দ্রপ্রতাপের বাড়ি থেকে সেই ভাঙা মন্দিরে এসে ঝোলাখানা নিয়ে পুনরায় প্রবেশ করলাম তাদের কক্ষে। এরপর বিভূতির সাথে আমি আজ যে কাজ করলাম সেদিন একই কাজ করেছিলাম ছোট্ট অপরাজিতার সাথে। ছোলার মধ্যে থেকে এই শুকনো মন্ত্রপুত গাছের ডাল আমি এক গোপন মন্ত্র পাঠনের মাধ্যমে লাল সুতোয় তা বেঁধে পরিয়ে দিয়েছিলাম অপরাজিতার বাম হাতে। ধীরে ধীরে চোখের সামনে মেয়েটার সেই কালচে গায়ের রং মিলিয়ে যেতে লাগলো। দীর্ঘ সময় অচৈতন্য হয়ে থাকার পর চেতনা ফিরে এলো অপরাজিতার। মেয়েকে সুস্থ দেখে নৃত্যকালী এবং চন্দ্রপ্রতাপ খুশিতে আত্মহারা হয়ে পড়ল। সরস্বতী এবং তার স্বামী সূর্যপ্রতাপের মুখেও ঝলমলে হাসি জন্ম নিল। এরপর আর কি, আমি ফিরে এসেছিলাম ওই চৌগ্রাম থেকে। বুঝলে হে কিশোরী, আজকের এই কাহিনী থেকে আমাদের এটাই শিক্ষা নেওয়া উচিত যে হিংসা করে কিংবা অন্যের ক্ষতি চেয়ে কেউ কোনোদিন বড় হতে পারে না। তার জন্য চেষ্টা করতে হয়। হিংসা করে কিছু করতে গেলে তার ফল ভালো হতে পারে না। মানুষ নিজেকে অতিরিক্ত চালাক ভেবে হঠকারিতায় এমন এক অপকর্ম করে থাকে যার কারণে পরবর্তীকালে তাকেই চোখের জল ফেলতে হয়। সে যে ব্যক্তিকে বিপদে ফেলার চেষ্টা করেছিল, দেখা যায় নিয়তি তাকেই নিজের তৈরি করা বিপদের বিপাকে ফেলে দিয়েছে। বাহ বাহ ঠাকুরমশাই, দুর্দান্ত একটা কাহিনী শোনালেন আজ। আপনার বলা আজকের এই কাহিনী থেকে সত্যিই আমাদের অনেক কিছু শিক্ষা হলো। এই গল্প যে শুধুমাত্র এক কাহিনী তাই নয়, এ এক শিক্ষণীয় ঘটনার আখ্যান। আচ্ছা বিভূতি, কেমন লাগছে এখন তোমার শরীর?
আগের থেকে অনেকটা সুস্থ, অনেকটা হালকা বোধ হচ্ছে তো? আগে হ্যাঁ ঠাকুরমশাই, আগের থেকে পুরোপুরি ঝরঝরে মনে হচ্ছে। মনের মধ্যে আর কোনো উল্টোপাল্টা চিন্তাভাবনা আসছে না। মস্তিষ্কটা বড় হালকা লাগছে। ব্যাস ব্যাস, আর তাহলে চিন্তার কোনো কারণ নেই। তুমি বিপদ সীমার বাইরে বেরিয়ে এসেছো, আর বিন্দু মাত্র ভয় নেই। ইয়ে কিশোরী, চলো, বাইরে বৃষ্টি প্রায় থেমেই এসেছে। এবার যে আমাদের রওনা দিতে হবে। হ্যাঁ ঠাকুরমশাই, চলুন। ভাই বিভূতি, আমরা আসছি। তাহলে তুমি সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। হ্যাঁ, 2 দিন পর আমি আবার এসে একবার তোমার খোঁজ খবর নিয়ে যাব। আশা করি তখন তুমি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। চলো ভাই, আমি বরং তোমাদেরকে একটু এগিয়ে দিয়ে আসি। তুমি কি যে বলো বিভূতি, এই শরীর নিয়ে তুমি আমাদের এগিয়ে দিতে যাবে? বলি, তোমার কি মাথা একেবারে খারাপ হয়ে গিয়েছে নাকি? চুপচাপ বাড়িতে থেকে বিশ্রাম নাও। আমরা চলে যেতে পারবো ঠিক, তবে কিশোরী, তোমায় কিন্তু আমি এত সহজে ছাড়বো না। তোমার কথায় হন্তদন্ত হয়ে ছুটে এসেছি, আসার সময় গড়গড়ায় একবার টান দেওয়া পর্যন্ত হয়নি। তাড়াতাড়ি চলো, মোড়ের মাথার দোকানে বসে 1 ভাঁড় খাঁটি দুধের চা আর 2টো পাসিংস সিগারেট খাওয়াবে। যথা আজ্ঞা ঠাকুরমশাই, আপনার আদেশ আমার শিরোধার্য। শুধুমাত্র যে আপনাকে 1 ভাঁড় চা আর 2টো সিগারেট খাওয়াবো তাই নয়, বরং 1 প্যাকেট পাসিংস সিগারেট কিনে দেওয়াও আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আর আমি আমার দায়িত্ব পালন করবই। চলুন 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 চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো বেশ ভালোই হয়। চলো চলো। আমি আর ঠাকুরমশাই এবার বিভূতির বাড়ি থেকে বেরিয়ে এসে জল জমা রাস্তার বুকে হাঁটতে হাঁটতে এগিয়ে এলাম 5 মাথার মোড়ের ছোট্ট গুমটি মতন চায়ের দোকানের দিকে। ঠাকুরমশাই আমার উদ্দেশ্যে যে আবদারখানা করেছেন তা যে আমায় রাখতেই হবে। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প অনিষ্ট সাধন। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা, পরিচালনা ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে শাহরুখ, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।